সবাইকে স্বাগত 21 বিজনেসে। সঙ্গে আছে আমি সাদ ঈশ্বর। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানিয়ে দিই দেশ বিদেশের অর্থ, বাণিজ্য ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর। শুরুতেই রয়েছে আজ তৈরি পোশাক খাতের নিয়ে আলোচনা এবং মধ্যপ্রাচ্যের এই যে সংকট তৈরি হলো, সেই সংকটের প্রেক্ষাপটে আসলে দেশের তৈরি পোশাক খাতের কী অবস্থা, সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। এবং আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে যুক্ত হয়েছেন ভার্চুয়ালি বিজিএমই এর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল। দর্শক, 21 বিজনেসের এই অংশটি আপনারা দেখছেন আলোক হেলথ কেয়ার হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আলোচনায় যেতে চাই। মহিউদ্দিন রুবেল, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। একদম শুরুতে যেটি জানতে চাই, যে সকালটা আজকে হলো, সেই সকালবেলা আমরা জানতে পারলাম যে তেলের দামের যে অবস্থা, $115 ব্যারেল প্রতি স্পর্শ করেছে, 40%-এর মতো দাম বেড়েছে। স্বাভাবিকভাবে এর একটা নেতিবাচক প্রভাব নিশ্চয়ই তৈরি পোশাক খাতে আসতে যাচ্ছে। কি দেখতে পাচ্ছেন ভবিষ্যৎ? ধন্যবাদ আপনাকে। দেখুন, আমরা আসলে তৈরি পোশাক শিল্প বা তথা বিশ্ব অর্থনীতি কিন্তু করোনা পরবর্তী সময় থেকেই নানান অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছি এবং কোনোভাবেই যেন আমরা নর্মাল হতে পারছি না। টোটাল অর্থনীতি দেশের বলেন, বহির্বিশ্বের বলেন, এটা নর্মাল হতে পারছে না। একটার পর একটা নতুন নতুন আঘাত, একটা শেষ হচ্ছে আর একটা আসছে। তো বেসিক্যালি আপনি যদি দেখেন, এই মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে যেই এফেক্ট এখন আমাদের আসছে, এটা কিন্তু কিছুটা ধারণা করা হচ্ছিল এরকম হতে পারে। গত বছর কিন্তু একটা অলরেডি এরকম হয়েছে। আহ, সেটা আবার নতুন করে এবছর বড় ধরনের মাত্রায় নিল। এবং যারা একটু স্টাডি করেন এই জিনিসগুলো নিয়ে, বিশ্ব অর্থনীতি বা বিশ্ব এই আপনার যুদ্ধ বা এই সিচুয়েশনগুলো নিয়ে, তারা কিন্তু একটু আঁচ করতে পারছিলেন যে তেলের দামের কি পরিস্থিতি হতে পারে বা কি হবে। অ্যাটলিস্ট ব্যক্তিগতভাবে আমার যেহেতু কিছুটা ইন্টারেস্ট আছে এগুলোর প্রতি, আমি কিন্তু বিগত 1 সপ্তাহ 10 দিন ধরে দেখছিলাম এবং কিছু প্রেডিক্ট করছিলাম এবং বিভিন্ন জায়গায় বলেওছি যে তেলের দাম কিন্তু এরকম হতে পারে এবং এরকম হবে। এবং সিচুয়েশন আসলে যদি ঠিক না হয়, অচিরেই যদি এটা ঠিক না হয়, আসলে এগুলো অনেকগুলো প্রেডিকশনের উপরে কথা। কেউ কিন্তু আপনাকে এখন সঠিকভাবে কেউ কিছু বলতে পারবে না যে কালকে এটা হবে। আমরা আশা করছি জিনিসগুলো সলভ হবে। এই যত তাড়াতাড়ি জিনিসগুলো সলভ হবে, ততটাই আসলে আমাদের সবার জন্য, সমগ্র বিশ্ববাসীর জন্য, বাংলাদেশের জন্য, সেক্টরের জন্য মঙ্গলজনক। এবং যদি এটা কোনো কারণে লিঙ্গার করে, এর ক্ষতির পরিণামটা আসলে পুরো অর্থনীতি, দেশের অর্থনীতি, বিশ্ব অর্থনীতি, সমগ্র বিশ্ববাসীকেই কম বেশি ভোগ করতে হবে। এখন যারা আশেপাশে আছে বা যারা সরাসরি জড়িত তাদেরকে বেশি করতে হবে। যারা একটু দূরে, তারা যে আসলে হবে না এটা ভাবার কোনো কারণ নাই। তারাও এই যুদ্ধের কিন্তু একটা এফেক্ট ভোগ করবেই। সুতরাং এটা কোনো মতেই কাউকেই আসলে কোনো ধরনের স্বস্তি দিবে না। জি, এবার একটু জানতে চাই যে আমরা যখন দেখেছিলাম যে ইয়েমেনে যখন জঙ্গিরা যখন সমুদ্রে হামলা করতো, তখন আস্তে আস্তে পরিবহনের বিমার খরচ বেড়ে গেল, মানে জাহাজের বিমার খরচ বেড়ে গেল। আমাদের এই এক্সপোর্টের একটা বড় অংশই আসলে সপ্তাহ বিমানে যায় না, জাহাজেই সিংহভাগ যায়। সুতরাং এইখানে যদি তেলের দাম বাড়ে, তাহলে জাহাজের খরচ বাড়বে, আপনার আমদানি খরচ বাড়তে পারে, আবার বিমার খরচ বাড়বে। সুতরাং সার্বিকভাবে প্রাইস আপনাদের অ্যাডজাস্ট করার তো একটা চাপ রয়েছে। সেটা আপনারা কিভাবে চিন্তা চিন্তা এখানে করছেন? এখানে বাংলাদেশ তথা আমরা আসলে একটু পিছিয়ে আছি অন্যদের থেকে। এটা একটু আমাকে ক্লিয়ার করতে হবে আজকে। বেসিক্যালি আমরা বিগত 2 বছর যাবত আমাদের একটা মিসকনসেপশন এখানে আছে, অনেকটা হচ্ছেও এটা এখন, যে হয়তো কি এই যুদ্ধের কারণেই কি আমাদের কি সময়টা বেশি লাগছে কিনা। ব্যাপারটা আসলে তা না। বিকজ আমরা বিগত 2 বছর ধরেই আসলে ওই আপনি যে ইস্যুস গুলো বললেন, সুয়েজ খাল এবং রেড সি, এই সময় সমস্যার কারণে আমরা কিন্তু কেপ অফ গুড হোপস নামক আপনার আফ্রিকার যে জায়গাটা আছে, আমরা কিন্তু সেখান দিয়ে অলরেডি ম্যাক্সিমাম গুডসই আমাদের সেখান দিয়ে যায়। এখন তার মানে কিন্তু আবার এটা না যে আপনি রেড সি বা আপনি আম, উম, সুয়েজ ক্যানেল দিয়ে যেতে পারবেন না। আপনি যেতে পারবেন এখনো, কিন্তু যেটা সমস্যা আপনি অলরেডি বলেছেন আপনার কথাতেই, যে সেই ক্ষেত্রে আপনার বীমা এবং অন্যান্য খরচগুলো এতটাই বেড়ে যাবে, রিস্ক ফ্যাক্টর থাকবে। রিস্ক ফ্যাক্টরের সাথে যোগ হবে আপনার বীমা এবং অন্যান্য যে ইস্যু ফ্যাক্টর গুলো, যাতে খরচ বেড়ে যায়। প্রতিটা জাহাজে তো নাবিক থাকে অনেক, তাই না? সেগুলো সবকিছু মিলিয়ে এমন খরচ হয় যেটা আসলে আপনার ওই দিক থেকে এনে আর আপনি পোষাতে পারবেন না। রিস্ক ফ্যাক্টরের সাথে সাথে আপনি আর্থিকভাবে পোষাতে পারবেন না। সেই ক্ষেত্রে দেখা যায় যে 10-15 দিন বেশি লাগলেও ওদিক থেকে নেওয়াটাই সেফ এবং আপনার জন্য ইকোনমিক্যালও বটে। হ্যাঁ, এখন এটা ভিয়েতনামের কথার কথা আমি যদি ভিয়েতনামের সাথে বলি, ওর জন্য কিন্তু এটা এতটা কষ্টকর না যতটা কষ্টকর আমার জন্য। বিকজ
আমরা তো আহ, বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচারগত ভাবেই কিন্তু লিড টাইমে আমরা পিছিয়ে আছি। এটা কিন্তু আমরা কিন্তু অনেক সমস্যা নিয়ে অনেক কথা বলি, কিন্তু দিনের শেষে আমি বিশ্বাস করি যে গার্মেন্ট শিল্পের ক্ষেত্রে বা এক্সপোর্ট শিল্পের ক্ষেত্রে, বিশেষ করে গার্মেন্ট শিল্প আমি বলবো যে লিড টাইমের থেকে বড় ঘাতক আসলে কিন্তু এখানে কিছুই নাই। এবং এই লিড টাইমটা আলটিমেটলি অনেক সময় যেটা হয়, ক্রেতার কাছে দেখা যায় যে 2-4-5 সেন্টের থেকেও লিড টাইমটা অনেক বড় ফ্যাক্টর হয়ে যায়। সেই ক্ষেত্রে কিন্তু আমরা আহ, যেহেতু আমাদের বাই ডিফল্ট সময়টা বেশি লাগে, কথার কথা আপনি যদি ভিয়েতনামের সাথেই বা এরকম একটা কম্পিটিটিভ দেশের সাথে কম্পেয়ার করেন, ওরও 10 দিন বেশি লাগছে, আমারও 10 দিন বেশি লাগছে, কিন্তু ইন্টারনালি তো ও অনেক এগিয়ে যাচ্ছে আমার থেকে, কারণ তার পণ্যটা বানাতে কিন্তু সময় কম লাগছে। আমরা সবসময় লিড টাইম বলতে বা এই 10-15 দিন নিয়ে আসলে চিন্তা করি বা মনে করি যে আমার প্রোডাকশন হওয়াটা পর্যন্তই আমার লিড টাইম। নো, একটা বায়ার যখন প্ল্যান করে, একটা ক্রেতা যখন প্ল্যান করে, তখন কিন্তু সে প্ল্যান করে যে আজকের দিনে সে যখন এই প্রোডাক্টটা নিয়ে কাজ শুরু করলো, কবে যে এই প্রোডাক্টটা তার শেলফে উঠবে, এই টোটাল টাইমটাকে কিন্তু সে কাউন্ট করে। আমরা মনে করছি যে আমাদের কতদিন বানাতে লাগছে, আসলে এভাবে করে কিন্তু বায়ার অর্ডার দেয় না, বায়ার টোটাল সাইকেলটা হিসেবে অর্ডার দেয়। এবং আপনি যখন অটোমেটিকলি আপনার পণ্য যেতে বা পণ্য বানাতে অন্য অন্য যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার কথা কারণে আমাদের সময় বেশি লাগছে, আপনি কিন্তু এখানে পিছিয়ে যাচ্ছেন। তো এই জায়গাটায় আসলে আমরা আমাদেরকে অনেক বেশি কাজ করতে হবে, এবং লিড টাইমে যত বেশি আমরা আগাতে পারবো, আমরা ইনফ্রাস্ট্রাকচারগতভাবে বেটার করতে পারবো, সামনে তত বেশি আমরা কম্পিটিটিভ হব। সবচেয়ে বেশি নজর দেওয়া উচিত আমি মনে করি এই জায়গাটায়। যখন আপনি এই জায়গাটায় নজর দিবেন, আপনি যদি ব্যাক এন্ড থেকে ঘুরে আসেন, আপনাকে অটোমেটিক সবকিছুই তখন ঠিক করতে হবে, এবং সবকিছু তখন অন দ্য স্পটে এমনিই থাকবে। জি, আমি এবার একটু জানতে চাই যে সার্বিকভাবে মধ্যপ্রাচ্যেও তো আমাদের একটা বাজার রয়েছে, আমাদের প্রবাসীরা সেখানে রয়েছেন, এবং সেই বাজারেও আমাদের এক ধরনের এক্সেস রয়েছে। ডেফিনেটলি। সেই বাজার সেই বাজারটার অবস্থা কি দেখতে পাচ্ছেন, বা সেই বাজারটার অবস্থা কি হতে পারে বলে মনে করছেন? দেখেন, আমাদের বাজারটা আসলে দুই ধরনের। একটা বাংলাদেশ আসলে দুইভাবে সবচেয়ে বেশি ফরেন কারেন্সি ইনকাম করে। একটা হচ্ছে আমাদের ভাই বোন যারা কাজ করছে বাইরে, তাদের রেমিটেন্স। রেমিটেন্সের মাধ্যমে। আর একটা হচ্ছে রপ্তানির মাধ্যমে, মূলত গার্মেন্টস রপ্তানির মাধ্যমে। এখন অবশ্যই আমাদের সবচেয়ে বড় বাজার রেমিটেন্সের একটা কিন্তু মধ্যপ্রাচ্য। এখানেও আমি একটা জিনিস পয়েন্ট আউট করতে চাই, আমরা জাতিগতভাবে বা আমরা আমাদের যে পলিসিগতভাবে আমরা যখনই কোনো কিছু করি, আমরা আসলে বিকল্পগুলো নিয়ে খুব একটা কম ভাবি। আমরা আমরা সবসময় এক এক কেন্দ্রিক হয়ে যাই। সেটা আপনি প্রোডাক্টের ক্ষেত্রেও দেখেন, আপনি রেমিটেন্সের ক্ষেত্রেও দেখেন যে আমরা, হ্যাঁ, মধ্যপ্রাচ্য আমাদের অনেক বড় মার্কেট, তাতে কোনো সমস্যা নাই, আমরা চাই আরো বড় হোক, কিন্তু আমাদের ডাইভার্সিফাই মার্কেটও কিন্তু পাশাপাশি রাখতে হবে। কারণ যেমন ধরেন, এখন যখন মধ্যপ্রাচ্যে একটা সমস্যা সৃষ্টি হলো, আমাদের টোটাল রেমিটেন্সের ফ্লো নিয়ে কিন্তু আমরা এখন ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছি। একইভাবে কিন্তু আমাদের এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিজ এর ক্ষেত্রেও আপনার এই গার্মেন্টস, শুধুমাত্র গার্মেন্টস নিয়ে আমরা কিন্তু পড়ে আছি। যদিও আমি গার্মেন্টস ব্যাকগ্রাউন্ড, তারপরও আমি বলবো যে এটা কিন্তু অর্থনীতির জন্য কখনোই খুব স্বাস্থ্যকর কোনো কিছু না। আমাদেরকে এখানেও ডাইভার্সিফাই মার্কেট, ডাইভার্সিফাই খাত, ডাইভার্সিফাই এক্সপোর্ট ইন্ডাস্ট্রি কিন্তু আমাদেরকে করতে হবে। জি, এমনি আদারওয়াইজ এমনি আমাদের মধ্যপ্রাচ্যের আমাদের ভয়ের কারণ বাজারটা আছে। আসলে কত বড়, মানে মধ্যপ্রাচ্যের তৈরি পোশাকের বাজারটা আমি একটু বোঝার চেষ্টা করতেছি, সেইটার তৈরি বাজারটা আসলে পোশাকের কত বড়? বাজার আমাদের, দেখেন, আমাদের বেসিক্যালি মার্কেটটা হচ্ছে দুই ভাগে আমরা ভাগ করি, একটা ট্রেডিশনাল, একটা নন ট্রেডিশনাল। ট্রেডিশনাল বলতে আমরা বুঝাই ওয়েস্টার্ন মার্কেটগুলো মূলত, যেখানে আমাদের গুডস যেতে বেশি সময় লাগে আমরা বলছি। বাট আর বাকি যে মার্কেটগুলো আছে সেটা হচ্ছে আপনার মধ্যপ্রাচ্যের মার্কেট, অস্ট্রেলিয়া, জাপান, এই মার্কেটগুলো। তো মধ্যপ্রাচ্যের মার্কেটটা আমাদের যে খুব বড় তা না, বাট ডেফিনেটলি এটা কিন্তু বড় মার্কেট হতে পারে। এবং এই জায়গায় আমরা এখনো কিন্তু খুব ভালো কিছু, আহ, বেশি ভালো কিছু আমাদের কম্পিটিটরদের তুলনায় করছি না। বাট একই রিজনে আমি বলবো যে আমাদেরকে এখানে সামনে মনোযোগ বাড়াতে হবে। এদের ক্রয় ক্ষমতা ভালো, এদের ভৌগোলিক কারণে আমরা এখান থেকে ভালো সুবিধা পেতে পারি। আমাদের বিভিন্ন কারণে আমরা কিন্তু এখানে ভালো সুবিধা সামনে পেতে পারি যদি আমরা এখন থেকে এখানে মনোনিবেশ করতে পারি। মার্কেটের সাইজ যদি আপনি বলেন, আমাদের টোটাল ধরেন 80-85% আমাদের যায় হচ্ছে ট্রেডিশনাল মার্কেটগুলোতে, প্রায় 15% মতো আমাদের নন ট্রেডিশনালে যায়। তো সেটা কিন্তু আপনার মধ্যপ্রাচ্য প্লাস অস্ট্রেলিয়া, জাপান, এগুলো মিলায় এত ধরেন নট ভেরি বিগ, বাট স্টিল আই মিন উই হ্যাভ সো মেনি অপরচুনিটিস টু গ্রো হিয়ার, কারণ মার্কেট তো বড়, আমাদের শেয়ার হয়তো কম।
জি, এবার একটু আপনি যখন ক্রয় ক্ষমতার কথা বলছিলেন তখন খুব বড়ভাবেই এখন সামনে আসবে যে যখন যেহেতু যদি তেলের দাম এরকম লিঙ্গারিং করে যদি আরও দীর্ঘায়িত হয় তাহলে স্বাভাবিকভাবেই তো সবার ক্রয় ক্ষমতা কমে আসবে। সুতরাং আপনি ট্র্যাডিশনাল ধরেন আর নতুন মার্কেট ধরেন যেদিকেই যেতে চান সেদিকে একটু চাপ আসবে। এখন পর্যন্ত কি আপনাদের কাছে কোনো তথ্য রয়েছে মানে এই তেলের প্রাইস হাইকের কারণে বা গত অস্থিরতার কারণে এই যুদ্ধের কারণে অর্ডার কমে যাওয়া বা এই ধরনের কোনো পরিস্থিতি তৈরি হয়েছে কিনা? দেখেন, এই ধরনের তথ্য তো আসলে এত ফাস্ট আসে না। আসলে এগুলা এগুলা ওভার দ্য টাইম আসবে, কতটুকু যুদ্ধ যাবে, কতটুকু এগুলো যাবে। বাট এফেক্ট শুরু হয়েছে টোটাল অর্থনীতির উপরে, এটা তো কোনো সন্দেহ নাই। এখন হুম। এটা বেসিক্যালি আলটিমেটলি আমার এফেক্ট আপনার এফেক্ট মানে কি, ভোক্তা ইন্ডা এফেক্ট হবে। ভোক্তা ইন্ডা এফেক্ট মানে হচ্ছে আপনার অর্ডার কম হবে, অর্ডার কম হবে মানে আমার রপ্তানি কম হবে। ভেরি সিম্পল, এটা তো আসলে খুব ডিফিকাল্ট কিছু না বোঝার। এখন সেই এফেক্টটা কতটুকু ডিপ হবে ক্ষতটা, সেটা কিন্তু ডিসাইড করবে হচ্ছে যুদ্ধের সময়টা কতটুকু লিঙ্গার করছে। বাট অবভিয়াসলি বিশ্ব অর্থনীতিতে এটা একটা আহ, চাপ তো ফেলেছে এবং ফেলবেই, এখানে কোনো সন্দেহ নাই। জি, এবার একটু আমরা একটু আপনার সাথে অভ্যন্তরীণ বিষয় নিয়ে একটু কথা বলতে চাই মানে আমাদের কারখানা চালু রাখার ব্যাপারে যদি তেলের দাম হয়, কিন্তু তার আগে একটা বিরতি নিতে হচ্ছে, ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছেই। দর্শক, এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরবো একটু পরে, ততক্ষণ নিশ্চয়ই সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির আগে তৈরি পোশাক খাত নিয়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধ প্রভাব এবং অর্থনৈতিক নানান ইস্যু নিয়ে আমরা কথা বলছিলাম তৈরি পোশাক খাতের উদ্যোক্তাদের সংগঠন বিজেএমই এর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেলের সঙ্গে। প্রিয় দর্শক, 21 বিজনেসের এই অংশটি আপনারা দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আলোচনায় ফিরতে চাই। মহিউদ্দিন রুবেল, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। এবার একটু একটু অভ্যন্তরীণ মানে বাংলাদেশের অর্থনীতির ব্যাপারে একটু জানতে চাই। আমাদের দেশের রেমিটেন্সের প্রভাব খুব ভালো। আমাদের এই মুহূর্তে এইটাই সবচেয়ে আশার খবর, কিন্তু নিরাশার খবর হইতেছে যে মূল্যস্ফীতি বাড়ছে টানা 4 মাস ধরে এবং এই সময়ের মধ্যে আমরা লক্ষ্য করতে পেরেছি যে এক্সপোর্টও কমছে। মানে এইটার কারণটা কি, মানে এক্সপোর্ট ডিক্লাইনের কারণটা আপনারা কি দেখতে পাচ্ছেন? এক্সপোর্ট ডিক্লাইন তো আসলে হঠাৎ করে কিন্তু হয়নি আমাদের। এটা কিছু দিনের ধারাবাহিকতায় কিন্তু এটা চলছে। বিগত অ্যারাউন্ড 7 মাস মনে হয় আমাদের টানা এক্সপোর্টে কিন্তু প্রবলেম হচ্ছে। তো বেসিক্যালি আপনি যদি দেখেন, এগেন আমি পার্টিকুলারলি আরএমজি নিয়ে কথা বেশি বলছি, বিকজ মেজরিটি তো আমাদের আরএমজি এক্সপোর্টের। সো আপনি যখন ইউরোপে, সরি আমেরিকাতে যখন ট্রাম্পের যে ট্যারিফটা ঘোষণা হলো এবং ইমপ্লিমেন্ট হলো, তারপর থেকেই কিন্তু আপনার এই যুদ্ধের আগ পর্যন্ত আপনার তারপর থেকেই কিন্তু আপনার বেসিক্যালি টোটাল অর্থনীতি, বিশ্ব অর্থনীতি কিন্তু নর্মাল করে আর ঘুরছিল না। তো ডেফিনেটলি সেটার প্রভাব তো আপনার আমাদের এক্সপোর্ট বা তাদের ইম্পোর্টের উপরও আসছে, কারণ তাদের ক্রয় ক্ষমতা কমে গেছে, তাদের সেল কমে গেছে। আমাদের এখানে আপনার অর্ডার কমেছে, বিক্রি কমেছে। এখন মজার ব্যাপার যেটা হচ্ছে যে আমরা যেটা শঙ্কা করছিলাম, আমরা আমেরিকা নিয়ে এত বেশি কনসেন্ট্রেশন আমরা করছি বা করেছিলাম বা এখনো করি বা করা উচিত, because আমাদের সবচেয়ে বড় মার্কেট। কিন্তু তার মানে এটা না যে আমরা অন্য পাশের গুলোকে আমরা আসলে খেয়াল করব না। এবং সেটাই হয়েছে এখানে, যেটা হয়েছে যে আমাদের মেজর মার্কেট কিন্তু আপনি যদি ভাবে দেখেন তাহলে কিন্তু ইউরোপ, আমরা যেখানে প্রায় 50% আমরা এক্সপোর্ট করি। বাট ইন্টারেস্টিংলি আমাদের যে কম্পিটিটররা, তারা কিন্তু কিছুটা স্ট্র্যাটেজিক্যালি মুভ করেছে আগে থেকে, এবং তারা জিনিসটা আজ করতে পেরে আগে থেকেই কিন্তু ইউরোপের সাইডে তাদের কিন্তু আপনার এক্সপোর্ট তারা শক্ত করেছে। এখন শক্ত করেছে বলতে এমন না যে ইউরোপেও আসলে ক্রয় ক্ষমতা ভালো হয়েছে, ব্যাপারটা তা না, কারণ বিশ্ব অর্থনীতি তো ডাউন যাচ্ছে। তো ওরা যেটা ওদের ওই দেশগুলো, বিশেষ করে চায়নার কথা যদি বলি, চায়না, ভিয়েতনাম, তাদের যে অভ্যন্তরীণ সক্ষমতা সেটা অনেক বেটার আমাদের থেকে, ইন এ সেন্স যে তারা প্রাইসটাকে অনেক বেশি ডাউন করেও টিকে থাকার ক্ষমতা রাখে, কারণ তাদের ম্যানুফ্যাকচারিং যে কম্পোনেন্ট গুলো, খরচগুলো, সেগুলো আমাদের থেকে বেটার অবস্থায় আছে। এখন এমনটা না যে আমাদের বেটার অবস্থা হতে পারে না, আমাদেরও পারে, আমরা যদি সেটা নিয়ে কাজ করি। ফর এক্সাম্পল, আমরা যদি প্রোডাক্টিভিটি নিয়ে কাজ করি, আমরা যদি জ্বালানি নিয়ে কাজ করি, তাহলে আমরা সেখানে ভালো জায়গায় আসতে পারবো। আমরা যদি পোর্ট নিয়ে কাজ করি, আমাদের যদি পোর্টে একটা মাল খালাস করতে সময় বেশি লাগে, ভৌগোলিক কারণে তো আমরা এমনি দূরে আছি, তারপরে হুম, হুম, আমাদের হুম। ইম্পোর্ট নির্ভর র মেটেরিয়াল, সেটা এনে আমাদেরকে তো আসলে আবার পোর্টও যদি আমাদের পোর্ট থেকে এনে বের করতে দেরি হয়, তাহলে তো আমরা তো পিছিয়ে থাকবো। তো এই ফ্যাক্টরগুলোর কারণে তারা কিন্তু কস্ট কমায়া হলেও আমাদের থেকে এগিয়ে ওইখানে মার্কেটটা দখল করেছে। এবং আমরা কিন্তু দেখা গেছে যে ইউরোপে বরঞ্চ আমরা আমেরিকা থেকে কিন্তু আমরা
ভালো ডাউনফল আমাদের হয়েছে, যেটা কিন্তু আমরা আজ করতে প্রথমে পারিনি। বাট এখন দেখা যাচ্ছে আপনি যদি 2025 হিসাব করেন, আমেরিকায় কিন্তু গ্রোথ ইউরোপ থেকে এত কিছুর পরও আমেরিকাতে গ্রোথ ভালো হয়েছে। সো এটা একটা শঙ্কার ব্যাপার, এবং একই সাথে এটা একটা, আমি অলওয়েজ শঙ্কাটাকে সবসময় অপরচুনিটি হিসেবে দেখি। বিকজ যেহেতু আমাদের অলরেডি ওখানে একটা ভালো পদচারণা আছে, আমরা যেহেতু এখানে শুল্ক মুক্তভাবে এখনো মাল পাঠাতে পারি, এবং আশা করছি ভবিষ্যতেও আমাদের গ্র্যাজুয়েশনের পরও আমরা কোনো চুক্তির মাধ্যমে সেটাকে ধরে রাখার চেষ্টা করব। সেই ব্যাকগ্রাউন্ড যদি আমরা এখন থেকে রেডি করতে পারি, আমরা যদি এই ফ্যাক্টরগুলো নিয়ে কাজ করতে পারি, আমাদের মার্কেট পুনরুদ্ধার তো বটে, আমরা ওইখানে আরো বেটার করতে পারবো। সেই ক্ষমতা ওকে আমাদের আছে যদি ওকে রুবেল ভাই, কাজে আমি একটু লাগাতে পারি। এবার একটু অভ্যন্তরীণ ব্যাপারে আমি বলছিলাম যে আলোচনা করতে চাই বিরতিতে যাবার আগে। সেই ব্যাপারটা হচ্ছে যে একদম শেষের দিকেও রয়েছে আমরা অনুষ্ঠানের। জ্বালানি নিরাপত্তা একটা বড় ইস্যু হয়ে দাঁড়াবে যদি তেলের দামের এই অবস্থা চলতে থাকে। স্বাভাবিকভাবে এলপিজি থেকে শুরু করে সব কিছুর উপর ডিপেন্ড করবে। আপনার আমদানি খরচও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ আপনাকে সব ইম্পোর্ট করে আনতে হয়, সেগুলোর খরচও বেড়তে যাচ্ছে। কি কি আশঙ্কা নিয়ে এখন দিন যাপন করছেন কারখানা চালাতে, সেটা একটু যদি বলতেন। আমাদের জ্বালানির নিরাপত্তা তো নাই আসলে। আমরা এটা এটা আসলে আজকের নাই, এই ধরনের কোনো কিছুই তো একদিনে হয় না। আপনি যদি ডেকেডস আপনি যদি দেখেন, আমরা কিন্তু আম, কোনো, আমি জানি না কোনো অজ্ঞত কারণে আমরা আমরা বেশ কিছু বছর আমরা আমরা কিন্তু আমদানি নির্ভর হয়ে গেছি। বিগত আমাদের লাস্ট যে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট ছিল, তার আগে যে আম, সরকার ছিল, আপনি ধারাবাহিকভাবে দেখেন আমাদের পুরা আপনার জ্বালানি খাতটাকে কিন্তু আমদানি নির্ভর করে ফেলেছে। আমদানি আমরা হয়তো কখনোই একদিনে স্বনির্ভর হতে পারবো না, এটা যেমন সত্য কথা। বাট একই সাথে শুধুমাত্র আমদানি নির্ভর হয়েও কিন্তু আমরা চলতে পারবো না। আপনাকে তো আসলে বিশ্বর সাথে তাল মিলিয়ে চলতে হবে। প্রথম কথা হচ্ছে আপনাকে কম্পিটিটিভ হতে হবে। একই সাথে আপনাকে ব্যালেন্সড একটা জ্বালানি নীতি রাখতে হবে, যেখানে আপনি আভ্যন্তরীণ এবং ইম্পোর্ট সবকিছুর মাধ্যমে জ্বালানিটাকে নিশ্চিত করবেন কম্পিটিটিভ প্রাইসে। একই সাথে আপনাকে কিন্তু গ্রিন এনার্জি দিকেও যেতে হবে। আপনি যেখানে এখন আপনার আমরা কথা বলছি নেট জিরোর কথা, ব্র্যান্ডরা নেট জিরোর কথা বলছে, জিরো কার্বন নিঃসরণের কথা বলছে, সেখানে আমাদের নিয়ার অ্যাবাউট 5% হচ্ছে আমাদের আপনার গ্রিন এনার্জি, আমাদের হচ্ছে আপনার টোটাল আমাদের এনার্জির মধ্যে। হুম। তাহলে আপনি আপনি কেন এখানে বিনিয়োগ করছেন না? আপনি কেন এটা নিয়ে লং টার্ম প্ল্যান করছেন না? কেন আপনি এখানে বাড়াচ্ছেন না, যেখানে বিশ্বের বর্তমান প্রপোর্শন হচ্ছে সম্ভবত 35%, সেখানে আমরা মাত্র 5%। তো আপনি যতই ইম্পোর্টের কথা বলেন, যতই আপনি তেল নির্ভর, গ্যাস নির্ভর জি। আপনি ইয়ার কথা বলেন, আপনি তো আসলে ভবিষ্যতের কথা চিন্তা করলে আপনাকে এখনই শক্ত জ্বালানি নীতি নিয়ে কস্ট কম্পিটিটিভ চিন্তা করে, পরিবেশের কথা চিন্তা করে আপনাকে সবকিছু ডাইভার্ট করে এই নীতিগুলো ঠিক করে আগাতেই হবে। জি, অসংখ্য ধন্যবাদ মঞ্জুর রুবেল আমাদেরকে সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই আমরা পরবর্তীতে অন্য কোনো ইস্যুতে আপনার সাথে আবারও যুক্ত হব। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম বিজিএমই এর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেলের সাথে। এ পর্যায়ে সময় হলো একটা বিরতি নেবার। দুপুর 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবো 21শে বিজনেস আয়োজন নিয়ে। নিশ্চয়ই সঙ্গে থাকবেন।